বাজে 10:30। নিস্তব্ধ রুমের মাঝে পড়ার টেবিলে বসে থেকে কাজ করছে আলো। তখন সে রান্না করতে চাইলেও শেফালি চাচি করতে দেননি। নিজেও আর জোর করেনি, নয়তো দেখা যেত হাত পা পুড়িয়ে বসে আছে। তার মধ্যে স্যারের হুমকি তো ছিলই। সে আর যাই হোক, ওই লোকটাকে এসব ব্যাপারে মোটেও বিশ্বাস করে না। তবে আজ সন্ধ্যার ঘটনার জন্য বেশ মন খারাপ তার। কোথাও না কোথাও নিজের ওপরই বড্ড রাগ হচ্ছে। ফাঁকি না দিয়ে যদি রান্নাবান্না শিখে নিত, তাহলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। সবই কপাল। আলো দীর্ঘশ্বাস ছেড়ে স্লাইড বানাতে মনোযোগ দিল। অলরেডি 2টা শেষের পথে। আরেকটি হয়ে গেলেই প্রেজেন্টেশন কমপ্লিট। তারপর নাক ডেকে আরামসে ঘুম দিবে। মাথাটাও বড্ড ব্যথা করছে। আধার কিছু কাজের জন্য বাহিরে গিয়েছিল। বাড়িতে ফিরতে ফিরতে 11:30 বেজে যায়। ড্রয়িং রুমে প্রবেশ করতেই তিথি ছুটে এল। আধার নিয়ে আসা ফুচকা, ভেলপুরি, কাবাব ও আইসক্রিমগুলো ছোট বোনের হাতে দিয়ে ধীর কণ্ঠে বলল, কাল রাতে তোকে চট্টগ্রামে ড্রপ করে আসবনি। তিথি অনেক খুশি হলো। আধার আর কিছু না বলে দোতলায় সিঁড়ি বেয়ে উঠতেই জ্যোতি ডেকে উঠল, আধার ভাই, আমার ফুল কই? আধার পিছনে না ফিরে উপরে উঠতে উঠতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, মনে নেই। জ্যোতির মুখটা চুপসে গেল। তিথি ডাইনিংয়ে এসে খাবারগুলো প্লেটে সাজিয়ে রাখতে রাখতে বলল, তুমি হাজারবার বললেও ভাইয়া ফুল এনে দেয় না তোমাকে। তবুও তুমি কেন বারবার ওইটাই চাও আপু? জ্যোতি একটা চেয়ার টেনে নিয়ে বসে বলল, আমার না খুব শখ তোর ভাইয়ের হাত থেকে ফুল নেওয়ার। তোমার শখ শখই থেকে যাবে, পূরণ আর হচ্ছে না। কারণ এখন ফুল নিয়ে এলেও সেটা ভাবিকে দিবে। তোমাকে কেন দিবে হুহ? ভুলে যাস না, তোর ভাইয়ের এই বিয়েতে মতো নেই। শুধুমাত্র তোর দাদাজানের জন্য ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। কিছুদিন যাক, তখন দেখবি আধার ভাই ওই মেয়েকে ডিভোর্স দিয়েছে। তিথির হাতজোড়া থেমে গেল। সে জ্যোতির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, মানছি ভাইয়ার মতো নেই। তাই বলে ডিভোর্স? আমার মনে হয় না বড় ভাইয়া এমনটা করবে। কারণ দাদাজান এটা কখনোই হতে দিবে না। সময় বলে দিবে কে সঠিক ও বেঠিক। আধার রুমে প্রবেশ করতেই দেখতে পেল আলো টেবিলের ওপর মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে বেশ বিরক্ত হলো। এই মেয়েটা যেখানে সেখানে ঘুমিয়ে যায়। তার ওপর ঘুমেরও কোনো ছিঁড়ি নেই। সে নজর সরিয়ে গায়ে থাকা শার্ট খুলে আলমারি থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। দাদাজান, ছোট মা খেয়েছে? তিথি ভাইয়ের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বলল, হ্যাঁ, সবাই খেয়েছে। শুধু ভাবি বাদে। আধারের কপাল কুঁচকে গেল। সে কিছু জিজ্ঞেস করবে তার আগেই জ্যোতি চোখমুখ কুঁচকে বলল, নাও, শুরু হয়ে গেছে মেয়েটার নাটক। যত সব। তিথি আর চোখে খেয়াল করল তার ভাইয়ের চেহারা একদম স্বাভাবিক। ধীর কণ্ঠে বলল, ভাবি বলেছিল প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পর এসে খেয়ে যাবে, কিন্তু তার আগেই ঘুমিয়ে গিয়েছে। তাই আর ওনাকে ডিস্টার্ব করিনি ভাইয়া। আধার কিছু না বলে চুপচাপ খেতে শুরু করল। জ্যোতি রান্নাঘর থেকে পায়েসের পাত্র নিয়ে এসে টেবিলের ওপর রেখে একগাল হেসে বলল, তোমার পছন্দের ডেজার্ট তৈরি করেছি আধার ভাই। খেয়ে বলো কেমন হয়েছে। মিষ্টি খেতে ইচ্ছে করছে না? আধার স্বাভাবিক গলায় বলে। সেটা শুনে জ্যোতির হাসিটা গায়েব হয়ে গেল। সে কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল। মনে মনে বিড়বিড় করে বলল, আমিও দেখব তুমি কতদিন আমাকে ইগনোর করতে পারো আধার ভাই। আজ হোক কিংবা কাল, তোমাকে আমি নিজের করে নিবই। আধার খাওয়া শেষ করে একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে উপরে চলে গেল। তিথি বসে থেকে পায়েস খেতে খেতে ভাইয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসল। ড্যাশ 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 ড্যাশ। চোখে মুখে পানি পড়তেই ধরফরিয়ে উঠল আলো। মেয়েটা এতটাই হকচকিয়ে গিয়েছে যে চেয়ার নিয়ে উল্টে ঠাস করে নিচে পড়ে গেল। আলো হতভম্ব হয়ে কোমর চেপে ধরে সামনে দাঁড়িয়ে থাকা স্বামীর দিকে তাকায়। পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগে, কিন্তু যখন বুঝতে পারল, তখনই রাগে চেঁচিয়ে উঠল, আপনার সমস্যা কি? আমার ঘুমের সাথে আপনার এত শত্রুতা কেন হুম? আধার টেবিলের ওপর প্লেট রেখে ধীর কণ্ঠে বলল, খাবার খেয়ে তারপর ঘুমাও। আলো কিছু বলতে গিয়েও থেমে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভালো করেও তো ডাকতে পারতেন। শুধু শুধু রাতবিরেতে ভিজিয়ে দেন। আধার এক নজর ভেজা মুখশ্রীর দিকে তাকিয়ে বিছানায় যেতে যেতে বলল, এক গ্লাসের জায়গায় 1 বালতি পানি ডিজার্ভ করতে। আলো দাঁত কিরমির করল। মনে মনে বলল, শালা তোকে যদি গোবরের পানিতে চুবানি না দিয়েছি, তাহলে আমিও আলো রহমান নই। এসব বিড়বিড় করতে করতে তোয়ালে দিয়ে চোখমুখ মুছে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে নিচ থেকে চেয়ার টেনে তুলে বসে পড়ল। খিদের জন্য তার পেট জ্বলে যাচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। তবে এখন সব ইঁদুরগুলো পেটের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে।
আলো চুপচাপ খাবার খেয়ে নিল। প্লেট গুছিয়ে রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। ততক্ষণে আধার ল্যাপটপে নিজের কাজ শেষ করে শুয়ে পড়েছে। আলো এখনো ভূতের মতো দাঁড়িয়ে আছে। মূলত সে ভাবছে, আজ কোথায় শোবে। এই দিন সোফায় থেকে পড়তে পড়তে তার পিঠের, কোমরের 12টা বেজে গেছে। এইভাবে চলতে থাকলে তার শরীরে আস্ত একটা হাড্ডিও থাকবে না। ওইদিকে বদমাইশ লোকটা কি শান্তিতে ঘুমাচ্ছে, অথচ সে কষ্ট করছে। আলো আজ ঠিক করে নিয়েছে, এখন থেকে সে বিছানাতেই থাকবে। তার সাথে শুতে যদি ওই লোকটার অসুবিধা হয়, তাহলে তিনিই না হয় সোফাতে ঘুমাবে। তবুও সে আর নিজের শরীরকে কষ্ট দিবে না। অনেক ছাড় দিয়েছে, এখন আর না। আলো টুপ করে নরম তুলতুলে কমফোর্টারের মধ্যে ঢুকে গেল। আহা, কি আরাম! কতদিন পর নরম বিছানায় শুয়েছে। আজ একদম রিল্যাক্সে ঘুমাবে। তারপর যা হবে সকালে দেখা যাবে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। নিজের শরীরের ওপর ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে ঘুম হালকা হয়ে গেল আধারের। সে পিটপিট করে চোখ মেলে তাকাতেই আহাম্মক বনে যায়। আলো তাকে কোলবালিশের মতো হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। মেয়েটার মাথা তার নগ্ন বুকের মাঝে। আধার কিছুক্ষণ বিস্ময় তাকিয়ে থেকে মেয়েটিকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। ওইদিকে আলো ঘুমের ঘোরে আরো শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করল, উম্মম, কোলবালিশ, তুই আজ এত নড়ছিস কেন? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে, নয়তো তোকে রাস্তায় ফেলে আসবো। আধার বিরক্তিকর কণ্ঠে বলল, আমি তোমার কোলবালিশ না, জলজ্যান্ত একটা মানুষ। ছাড়ো আমাকে, অসভ্য মেয়ে। আলোর কান অবধি কথাগুলো আদৌ পৌঁছেছে কি না সন্দেহ। সে তো নিজের ডান পা সারের পেটের ওপর তুলে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। আধারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একটু শক্তি খাটিয়ে নিজের থেকে আলোকে দূরে সরিয়ে দিল। এই মেয়েটার ঘুমানোর স্টাইল সাংঘাতিক। আধার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে উবুর হয়ে বালিশে মুখ গুজল। একটু পর অনুভব করল, তার উদম পিঠের ওপর এক জোড়া কোমল পায়ের অস্তিত্ব। ড্যাশ 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 ড্যাশ। কি নানু ভাই, আজ সকাল সকাল মুখটা অমন প্যাঁচার মতো করে রেখেছ কেন? চোখ দুটো ভীষণ লাল লাগছে। রাতে ঘুমাওনি? সিঁড়ি বেয়ে নিচে নামতেই নাতিকে দেখে সোবহান খান প্রশ্ন ছুড়ে দিলেন। আধারের আজমন মেজাজ একদম ভালো নেই। এর পিছনে ওই মেয়েটাই রয়েছে। সারারাত একটুও তাকে শান্তি মতো ঘুমাতে দেয়নি। দূরে সরিয়ে দিলে আবারও কাছে এসে লেপ্টেছিল। সোফা যদি লম্বা হতো, তাহলে সে উঠে সোফাতেই শুয়ে থাকত। কিন্তু সেটাও করতে পারেনি। মেয়েটার জ্বালায় ইচ্ছে করছিল রুম থেকেই বেরিয়ে যেতে। তেমন কিছু না দাদাজান। আধার সোফায় বসে ধীর কণ্ঠে বলল। সোবহান খান হেসে বলল, উমম, বুঝি, বুঝি। আধার কথা বাড়াল না। শেফালি এসে কফি দিয়ে গেল। তাহমিনা খান তাদের থেকে কিছুটা দূরে সোফায় বসে থেকে গম্ভীর মুখে চা খাচ্ছেন আর আধারকে পর্যবেক্ষণ করছেন। উনার সাথে জ্যোতিও আছে। আর তিথি এখনো ঘুমে। আধার ভাই, তোমার ঘাড়ে ওটা কিসের দাগ? জ্যোতির কথা শুনে সবার নজর আধারের উন্মুক্ত ঘাড়ের দিকে নিবন্ধ হলো। জায়গাটা লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে ধারালো নখের আঁচড় লেগেছে। সোবহান খান মিটমিট করে হাসছেন। আধার শান্ত ভঙ্গিতে উঠে গিয়ে বলে উঠল, আমার শরীরে দাগ রয়েছে কি না নেই, সেটা তোর দেখার বিষয় না। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা কর। আর আমার ব্যাপারে অযথা নাক ঘামানোটা বন্ধ কর। রাগে, কষ্টে, অপমানে জ্যোতির কান্না পেল। তাহলে কি তার আধার ভাই ওই মেয়েটার কাছে গিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আধার ভাই তো ওই মেয়েটাকে একটুও পছন্দ করে না, আর না এই বিয়েটা মেনে নিয়েছে। তাহলে? জ্যোতি ছলছল চোখে তাহমিনা খানের দিকে তাকায়। তিনি ইশারা করে শান্ত হতে বললেন। মেয়েটা অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, আর কত শান্ত থাকবো খালামণি? শান্ত থাকতে থাকতেই তো আমি আমার আধার ভাইকে হারিয়ে ফেললাম। তুমি আমায় কথা দিয়েছিলে, কিন্তু সেটাও রাখতে পারলে না। অথচ আমাকে শান্ত থাকতে বলছো। সরি টু সে খালামণি, এবার থেকে আমার অশান্ত রূপটাই দেখবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। বলেই জ্যোতি হনহন করে সেখান থেকে চলে গেল। আর পিছনে ফেলে গেল চিন্তিত তাহমিনা খানকে। আধার কফির মগে চুমুক দিতে দিতে রুমের ভেতর পা রাখতেই থমকে গেল। বিস্ময় লালচে চোখজোড়াও আটকে যায় কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে। তার থেকে কিছুটা দূরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে আলো এলোমেলো ভাবে শাড়ি পরার চেষ্টা করছে ফোন দেখে। মেয়েটা এতটাই মনোযোগ সহকারে শাড়ি পরছে যে তার অস্তিত্বটুকুও টের পেল না। আধার কিছুক্ষণ থমমি রে দাঁড়িয়ে থেকে এক নিঃশ্বাসে গরম পুরো কফিটাই খেয়ে নিল। তারপর উল্টো ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। এই অসভ্য মেয়েটার জন্য এখন নিজের রুমেই যখন তখন ঢুকতে পারবে না। ডিসগাস্টিং। প্রেজেন্টেশনের জন্য আজ আলো আকাশি রঙা সুতির শাড়ি পরেছে।
তার পছন্দের রং আকাশী ও সাদা। সে এক হাতে লম্বা আঁচল ও অন্য হাতে কুচি ধরে আস্তে ধীরে নিচে নেমে এল। মাশা আল্লাহ, আমার নাতবউরে একদম আকাশের পরীর মতো লাগছে। সোবহান খান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে প্রশংসা করলেন। আলো একগাল হেসে কাছে এসে দাদার সুরের পাশে বসল। তারপর হাতে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, তুমি আমার থেকেও খুব সুন্দর দাদু ভাই। সোবহান খান শব্দ করে হেসে দিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার বউ তো আর এমনি এমনি পাগল হয়নি আমার জন্য। আলো ফিক করে হেসে দিল। মানতেই হচ্ছে, দাদিজানের পছন্দ মারাত্মক। সোবহান খান কিছু একটা ভেবে বললেন, আমার বউকে জান বলছিস, আর আমাকে ভাই। ঠিক আছে, এখন থেকে না হয় তোমাকেও দাদাজান বলে ডাকবো। সোবহান খান মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তাহমিনা খান ডাইনিং সাজিয়ে ধীর কণ্ঠে বললেন, নাস্তা রেডি, সবাই চলে এসো। আলো তার দাদাজানের সাথে উঠে গেল। খেয়াল করল, আধার স্যারের পাশের চেয়ারে জ্যোতি বসেছে, আর তার পাশে তিথি। সোবহান খান প্রথম চেয়ারে বসতে বসতে জ্যোতির উদ্দেশ্যে বলল, আমার নাতির পাশে শুধু নাতবউয়ের বসার অধিকার আছে জ্যোতি, তুমি তিথির পাশে বসো। জ্যোতির মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। তার হাবভাবই বলে দিচ্ছে, সে ওখান থেকে উঠবে না। আলো ঘুরে এসে দাদাজানের পাশের চেয়ারে বসে বলল, সমস্যা নেই দাদাজান, আপু ওখানেই বসে থাকুক। সোবহান খান শক্ত চোখে নাতির দিকে তাকায়। সেই তীক্ষ্ণ নজর দেখেও না দেখার ভান করে বসে থেকে একমনে নাস্তা করতে থাকল। আশেপাশে কি হচ্ছে সেটা দেখার কোনো আগ্রহ নেই তার। নাস্তা করা শেষে আলো ব্যাগ, ফাইলগুলো নিয়ে বেরিয়ে এল ভার্সিটিতে যাওয়ার জন্য। আধারও ফরমাল পোশাকে রেডি হয়ে বেরিয়ে এসেছে। নাতবউরে সাথে করে ভার্সিটিতে নিয়ে যাও নানু ভাই। আধার ড্রয়িং রুমে আসতেই গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে দিল সোবহান খান। আলো থমথমে মুখে চেয়ে রইল। আধার কিছুক্ষণ চুপ থেকে বাহিরে যেতে যেতে বলে উঠল, এসো। আলো শাড়ি সামলিয়ে গাড়ির প্রথম ডোর খুলতে যাবে তখনই জ্যোতি শাড়ি পরে সেজেগুজে এসে তাকে পাশ কাটিয়ে সোজা আধার স্যারের পাশে বসে গেল। আমি পিছনে বসতে কমফর্ট ফিল করি না। তোমার কোনো অসুবিধা নেই তো পিছনে বসতে? আলো দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না আপু, আমার কোনো অসুবিধা নেই। তারপর পিছনের ডোর খুলে বসে পড়ল আলো। ওইদিকে আধারের চোয়াল শক্ত হয়ে আছে। সে নিজেকে যথেষ্ট সামলিয়ে জানতে চাইল, তুই কোথায় যাবি? জ্যোতি একগাল হেসে বলল, তোমার ভার্সিটিতে। অনেকদিন যাওয়া হয় না, একটু ঘুরতাম ওই আর কি। আধার আর কিছু না বলে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। অনেকটা সময় পেরিয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে দিল। আলো কোনো কথা না বলে চুপচাপ নেমে গেল। কারণ সে জানে, তার জন্যই এখানে থেমেছে। তার মতো ওই লোকটাও চায় না ভার্সিটির কেউ জানুক তাদের দুজনের সম্পর্ক কি। তুইও নাম। আধারের কথা শুনে জ্যোতি অবাক কণ্ঠে বলল, কেন? আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। জ্যোতি মন খারাপ করে নেমে গেল। ততক্ষণে আলো অনেকটাই এগিয়ে গিয়েছে। খোলা কালো চুলগুলো বাতাসে উঠছে, সাথে শাড়ির লম্বা আঁচল। জ্যোতি ভেবেছিল, আলো রিয়াক্ট করবে কিংবা জেলাস হবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা কিছুই মনে করল না। আর না কোনো অস্বস্তি ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। আজ প্রেজেন্টেশন ভালোই হয়েছে আলোর। আধার স্যার প্রশংসা না করলেও অন্য স্যাররা করেছে। তাই সে খুব খুশি। বন্ধুমহলের সাথে ক্যান্টিন থেকে হালকা পাতলা খাবার খেয়ে ক্যাম্পাসে এসে বসেছে সবাই। এখন টিফিন টাইম, তারপর ল্যাব ক্লাস রয়েছে। নির্ঝর একজন সিনিয়রের কাছ থেকে একটা গিটার নিয়ে ছুটে এল। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, নে দোস্ত, একটা গান শোনা। বহুদিন হয়ে গেল তোর গান শুনি নাই। নির্ঝরের সাথে বাকিরাও সাই জানিয়ে আলোকে বলে গান গাইতে। যেহেতু এখন ফ্রি টাইম, তাই কারোরই কোনো অসুবিধা হওয়ার প্রশ্নই ওঠে না। আলো কিছুক্ষণ থমমে বসে থেকে নির্ঝরের হাত থেকে গিটার নিয়ে সবুজ ঘাসের ওপর বসে পড়ল। আর তার আশেপাশে গোল হয়ে বসল বন্ধুমহলের 5 জন সদস্য। আলো মুচকি হেসে চোখ বুজে লম্বা শ্বাস নিল। অতঃপর গিটারে টুংটাং শব্দ তুলে তার মায়াবী, চিকন কণ্ঠে গুনগুন করে গেয়ে উঠল, মাধবীলতা আমি, আমি কাননবালা। তোমার গানের সুর আমি, আমি গলার মালা। দিঘির জলের রোদ আমি, আমি সাঁঝের বেলা। মাধবীলতা আমি, আমি কাননবালা। তোমার গানের সুর আমি, আমি গলার মালা। নীল আকাশের সূর্য আমি, আমি জোছনার আলো। তোমার সাধের প্রদীপ আমি, তাই আমায় বাসো ভালো। কমা 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 কমা। সকলে গানের মাঝে ডুবে রয়েছে। আশেপাশের স্টুডেন্ট অনেকেই এসে তাদের সাথে বসেছে। কারণ তারা এই মিষ্টি কণ্ঠস্বরের সাথে বেশ পরিচিত। সবাই যখন মুগ্ধতার সাথে আলোর গান উপভোগ করছিল, তখন অদূর থেকে কেউ একজন নিজ মনে অস্ফুট স্বরে বলে উঠল,
তোমার কণ্ঠ শ্বেতকটি শ্যামা পাখির মায়াবী সুর। এ কি আপু, আপনি কাঁদছেন কেন? আলো এসেছিল ওয়াশরুমে শাড়ি ঠিক করতে। তখন দেখল জ্যোতি মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ করে মেয়েটাকে কাঁদতে দেখে আলো হকচকিয়ে যায়। তড়িঘড়ি করে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে। জ্যোতি কান্না থামিয়ে চোখের পানি মুছে ধীর কণ্ঠে বলল, কেন কাঁদছি সেটা তোমার না জানলেও চলবে। আমরা যদি কারোর সাথে মনের কষ্ট শেয়ার করি, তাহলে মনটাও হালকা হয়। আমি আপনার ছোট বোনের মতো আপু। আপনি চাইলে আমাকে বলতে পারেন। জ্যোতি নাক টেনে বলল, আমার কষ্টের কারণটা তুমিই আলো। এ কথা শুনে আলো হতভম্ব হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি আমি কি করেছি? তুমি যদি আমাদের মাঝে না আসতে, তাহলে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে যেতাম। আলো চমকে উঠল। এই মেয়েটা কি সব বলছে? সে আবার এদের মধ্যে কখন, কিভাবে এল? জ্যোতি পাশে ফিরে আলোর বিস্মিত চেহারার দিকে তাকিয়ে থেকে বলল, আমি ও আধার ভাই একে অপরকে খুব ভালোবাসি। আমাদের তো বিয়েটাও ঠিক হয়েছিল। কিন্তু মাঝখান থেকে হুট করে দাদাজান আপত্তি করে এই বিয়ে নিয়ে। উনার হয়তো আমাকে পছন্দ ছিল না, তাই তিনি এমনটা করেছেন। আধার ভাই উনাকে বারবার রিকোয়েস্ট করেছিল আমি বর্তিত অন্য কারোর সাথে যেন বিয়ে না দেয়। কিন্তু দাদাজান উল্টো অসুস্থতার সুযোগ নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আর আধার ভাইও এক পর্যায়ে এসে এক প্রকার বাধ্য হয়েই এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু উনার একটুও মতো ছিল না। তার জন্য বিয়ের আগে সামান্য হবু বউয়ের মুখটাও দেখার প্রয়োজন মনে করেননি। এমনকি উনি এখনো আমাকেই চান। আর আমিও উনাকে চাই। কিন্তু দাদাজানের জন্য উনার হাত পা বাঁধা। এখন তুমিই বলো, আমি কি করব? কথাগুলো শুনে আলোর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে জ্যোতি আপু আধার স্যারের গার্লফ্রেন্ড? ও মাই গড! সে এতদিন জানতো হয়তো আধার স্যার সিঙ্গেল। কিন্তু এখন এসব কি শুনছে? তাহলে কি এটার জন্যই তাকে মেনে নেয়নি? অবশ্য দুজনেই তো একে অপরকে পছন্দ করে না। তবুও সে এটা কখনো ভাবতে পারেনি আধার স্যারের ভালোবাসার মানুষ জ্যোতি আপু। আই নো, তুমি এসব কিছুই জানো না। আর আমি এটাও জানি তুমিও উনাকে তেমন পছন্দ করো না। তাহলে কেন রয়েছো এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মধ্যে? আধার ভাই তোমাকে নয়, উনি আমাকে ভালোবাসে। আমি উনার একমাত্র ভালোবাসার মানুষ। এই দেখো, আমার হাতে উনার দেওয়া রিং, আমাদের ভালোবাসার স্মৃতি। জ্যোতি বাম হাত মেলে দেখায়। আলো শূন্য চোখে তাকিয়ে দেখল, হাতের অনামিকা আঙ্গুলের মাঝে একটি ডায়মন্ডের রিং চকচক করছে। এটা দেখে কি তার খারাপ লাগছে? উমম, হয়তো। তবে সেটা শুধুই জ্যোতি আপু ও আধার স্যারের জন্য। দুটো মানুষ একে অপরকে ভালোবেসেও পেল না। মাঝখান থেকে তাদের বিচ্ছেদের কারণ তাকে হতে হলো। কিন্তু এখানে তারই বা দোষ কোথায়? সে তো এসব কিছুই জানতো না। যদি জানতো, তাহলে কখনোই এই বিয়েটা করতো না। কেন জানি নিজের ওপর ভীষণ রাগ হলো মেয়েটার। সে যদি তাড়াহুড়ো না করত, তাহলে এই দিনটা দেখতে হতো না। সে না হয় কিছু জানতো না, কিন্তু দাদাজান, ওই মানুষটা তো সব জানে। তাহলে কেন এমন করলো? শুধু কি তাকে নাতবউ করার জন্য? এত এত প্রশ্নের মধ্যে আলোর মাথাটা ফেটে যাচ্ছে। সে কোনোমতে নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বলল, আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না। এমন কিছু ঘটে রয়েছে সেটা আমার ধারণারও বাইরে ছিল। তবে আপনি নিশ্চিন্তে থাকুন। আধার স্যার খুব তাড়াতাড়ি আপনার হবে, কারণ আমি কখনোই চাইবো না আমার জন্য দুটো মানুষের ভালোবাসা অপরিপূর্ণ থাক। জ্যোতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে চট করে আলোকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলো। আমার বিশ্বাস ছিল তুমি আমাদের সম্পর্ক মেনে নিবে। দিন শেষে তুমিও একজন মেয়ে। সেখানে আমার কষ্ট কিভাবে না বুঝতে বলো? সবচেয়ে বড় কথা, আধার ভাই তোমাকে না, আমাকে ভালোবাসে। যাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। অজান্তেই আলোর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। ভাবলেশীন ভাবে বলল, দোয়া করি আপনাদের দুজনের ভালোবাসা যেন পূর্ণতা পায়। ড্যাশ 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 ড্যাশ। আধার রাতে তিথিকে চট্টগ্রামে রেখে সকালে ফিরে এসেছে। বোনের যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু কিনে দিয়েছে। বাড়িতে ফিরে রুমে প্রবেশ করতেই কপাল কুঁচকে গেল। বিছানায় এলোমেলো ভাবে আলো শুয়ে আছে। লম্বা লম্বা খোলা চুলগুলো চাদরের সাথে লেপ্টে রয়েছে। মেয়েটা বালিশের পাশে মাথা রেখে অস্ফুট স্বরে গোঙাচ্ছে। মাঝে মধ্যে মাথা এদিক ওদিক করতে করতে কিছু বিড়বিড় করে বলছে। ফর্সা চেহারা মলিন ও রক্তিম হয়ে আছে। আধার এগিয়ে এসে কিছু একটা ভেবে আলোর কপালে হাত রাখতেই চমকে উঠল। জ্বরে পড়ে যাচ্ছে মেয়েটার শরীর। রাতেই তো সুস্থ দেখে গিয়েছিল, তাহলে হঠাৎ করে এত জ্বর আসার কি মানে ঠিক বুঝতে পারল না। আধার সরে আসার সময় তার নজর গেল মেয়েটার বাম গালের দিকে। ফর্সা গালে 4 আঙ্গুলের আবছা দাগ ফুটে আছে।
এটা দেখে কপালের মাঝে 4টে ভাঁজ পড়ল। ভালো করে লক্ষ্য করে দেখে মেয়েটা অজানা ব্যথায় ছটফট করছে। সে আর দূরে সরে গেল না, বরং কাছে এসে হালকা ঝুঁকে এক গালে হাত রেখে আস্তে করে ডেকে উঠল। এই, আমার কথা শুনতে পাচ্ছ? স্যারের ডাকে আলো পিটপিট করে তাকায়। চোখের সামনে খুব চেনা একখানা সুন্দর চেহারা ভেসে উঠতেই তার লালচে চোখজোড়া ছলছল করে উঠল। আধার আলোকে তোলার চেষ্টা করলে মেয়েটি অস্ফুট স্বরে বলল, ব্যথা, কোমরে অনেক ব্যথা। কোমরে কি হয়েছে? আলো কিছুক্ষণ চুপ থেকে বলল, রাতে পড়ে গেছি সিঁড়ি থেকে। কথা শুনে আধার চট করে আলোর শরীর থেকে কমফোর্টার সরিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ করা। সে ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, সব সময় অঘটন না ঘটালো চলে না তোমার? আলো কিছু না বলে আধো আধো চোখে চেয়ে থাকল। আধার কিছুক্ষণ চুপ থেকে হুট করেই মেয়েটাকে পাজাকোলে তুলে নিল। তারপর ওয়াশরুমে চলে গেল। নিজেও আলোকে ফ্রেশ করিয়ে বেরিয়ে এল। নরম বিছানায় সাবধানে আধশোয়া করে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফিরে এল কয়েক মিনিটের পর। হাতে খাবারের প্লেট। আলোকে নিজ হাতে নাস্তা করিয়ে জ্বরের ঔষধ খাইয়ে দিল। তারপর মেয়েটার বাম গালে মলম লাগিয়ে দিয়ে কপালে জলপট্টি দিতে থাকল। আপনি নিশ্চয়ই ভীষণ টায়ার্ড। আমার সেবা না করে একটু রেস্ট নিন। আমি ঠিক আছি। আলো বিড়বিড় করে কথাগুলো বলে। আধার চুপচাপ নিজের কাজ করতে করতে ধীর কণ্ঠে বলল, তোমার বাবাকে কথা দিয়েছিলাম, তার মেয়ের খেয়াল রাখব। ধরে নাও, আমি আমার নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করছি। আমাকে খুব ঘৃ না করেন তাই না স্যার? ঘৃ না নয়, জাস্ট তোমাকে পছন্দ করি না। আলো ফিচেল হেসে বলল, আমিও আপনাকে পছন্দ করি না। বিশেষ করে আপনার রুড বিহেভিয়ারকে। মাঝে মধ্যে ইচ্ছে করে এক ধাক্কায় আপনাকে ভার্সিটির ছাদ থেকে ফেলে দিই। তাহলে হয়তো একটু ভালো লাগতো। আমাকে ফেলতে গিয়ে নিজেই কোমর ভেঙে নিয়ে বসে আছো মিস কালো। নামটা শুনে আলো চোখমুখ কুঁচকে বলল, আমি দেখতে যথেষ্ট সুন্দর স্যার। তবুও আপনি বারবার আমাকে কালো কালো বলেন কেন? আধার মানে অন্ধকার, আর অন্ধকার মানেই কালো। এবং আলো কালো পারফেক্ট জুটি। তাই এই নামটা তোমার সাথে একদম মিলে যায়। স্যারের লজিক ঠিক বুঝতে পারল না আলো। কেমন ব্যাখ্যা? সব মাথার ওপর দিয়ে গেল। তবে সে বেশি মাথা না ঘামিয়ে চোখ দুটো বুঝে বিড়বিড় করে বলল, বদদোয়া দিলাম, আপনার কপালে কখনো সুন্দরী বউ জুটবে না। ড্যাশ 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 ড্যাশ। ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। আলো ঘুমিয়ে যাবার কিছুক্ষণ পর আধার রুমের লাইট নিভিয়ে বাহিরে গেল। রাতে এখানে কি হয়েছে দাদাজান? সোবহান খান বাগানে এসে হাঁটাহাঁটি করছিলেন আর গম্ভীর মুখে কিছু একটা ভাবছিলেন। তখন আধার এসে উপরোক্ত প্রশ্নটি করে। নাতবউ ঠিক আছে? জ্বর এসেছিল, ঔষধ খেয়ে ঘুমিয়েছে। সোবহান খান আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন। কিছু বলতে গিয়েও থেমে যান। আধার পুনরায় বলল, মেয়েটার গায়ে হাতকে তুলেছে? সোবহান খান চুপ করে থেকে ধীর কণ্ঠে বললেন, জ্যোতি। আধারের কপাল কুঁচকে গেল। কেন? ভার্সিটি থেকে ফেরার পর খেয়াল করেছিলাম নাতবউয়ের মন খারাপ। সব সময় অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। আমার সাথেও খুব একটা কথা বলেনি। জিজ্ঞেস করার পর জানায়, সে আমার ওপর ভীষণ অভিমান করে আছে। আর এই বাড়ি ছেড়েও চলে যেতে চাচ্ছিল। ভেবেছিলাম তুমি কিছু বলেছ, তাই এমন করছে। তিথিকে নিয়ে তুমি চলে যাওয়ার পর খেতেও আসেনি মেয়েটা। বুঝলাম বিষয়টা খুব জটিল। তাই আমি নিজেই গেলাম কথা বলার জন্য। রুমে না পেয়ে ছাদে খোঁজ করলাম। মেয়েটা মনম রা হয়ে একা একা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। অনেক জোরাজোরি করার পর শুধু আমাকে বলেছিল, সবকিছু জেনে শুনেও দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে মাঝখানে আমাকে না নিয়ে এলেও পারতে দাদাজান। এটা শোনার পর আশ্চর্য হয়ে যাই। মূল কারণ জিজ্ঞেস করার বলে বলে, জ্যোতি ও তুমি একে অপরকে ভালোবাসো। ওই মেয়েটা নাকি তোমার গার্লফ্রেন্ড। তোমাদের এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু মাঝখান থেকে আমি বেঁকে বসি, আর তোমাকে আমার অসুস্থতার দোহাই দিয়ে আলোর সাথে বিয়ে দিই। এসব শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাই। হ্যাঁ মানছি, তোমার ও জ্যোতির বিয়ের কথা চলছিল। কিন্তু সেটা একান্তই ছোট বৌমা ও তার বোনের সিদ্ধান্ত ছিল। তুমি এটা জানার পর সাফ সাফ জানিয়ে দিয়েছিলে, জ্যোতিকে বিয়ে করতে পারবে না। তখন এটা নিয়ে ছোট বৌমা ঝামেলা করলেও পরবর্তীতে শান্ত হয়। আর এই বিয়ের ব্যাপারটা বছরখানেক আগে শেষ হয়েছিল। কিন্তু হঠাৎ করে গতকাল রাতে নাতবউয়ের মুখে অমন কথা শুনে চমকে উঠি। অতঃপর সোবহান খান আধারকে সবকিছু বলে দিল, ভার্সিটিতে থাকাকালীন জ্যোতি আলোকে ঠিক কি বলে ব্রেনওয়াশ করেছিল। সবকিছু শুনে বিস্মিত হয়ে গেল আধার। তার জীবনে কখনোই কোনো নারী ছিল না। আর না সে ভালোবাসায় বিশ্বাসী। বলতে গেলে সে ভালোবাসা নামক শব্দকে ভয় পায়।
এর পিছনে তার অতীত জড়িয়ে আছে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সবটা শোনার পর তোমার ও জ্যোতির বিষয়ে পরিষ্কার করে বলি। একই সাথে জ্যোতির ওপর ভীষণ রাগ হচ্ছিল। মেয়েটা ইচ্ছে করে নাতবউকে মিথ্যে কথা বলেছে, যেন তোমাকে ছেড়ে চলে যায়। আর বেকুব মেয়েটাও ওই শয়তান মেয়ের কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। তারপর আর কি, নাতবউয়ের সমস্ত ভুল ধারণা ভেঙে দিলাম। মেয়েটা আসল সত্য জেনে প্রচুর অবাক হয়। সে সময় জ্যোতি বাড়িতে ছিল না, বাহিরে গিয়েছিল ঘোরাঘুরি করতে। পরিস্থিতি স্বাভাবিক হতে মেয়েটাকে নিয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। হঠাৎই মাঝরাতে আলো ও জ্যোতির চিৎকার চেঁচামেচির আওয়াজে আমি ও ছোট বৌমা রুম থেকে বের হই। দোতলায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থেকে দুজন মিলে ঝগড়া করছিল। ফ্ল্যাশব্যাক। আজ বাহির থেকে অনেকটা রাত করেই ফিরে আসে জ্যোতি। অনেকদিন পর এখানকার বন্ধুমহলের সাথে আড্ডা দিয়েছে। আধার বাড়িতে থাকাকালীন সে রাতে বের হতে পারে না, কারণ মানুষটা এসব মোটেও পছন্দ করে না। যত ঘোরাঘুরি করার সব দিনে, কিন্তু রাতের বেলা একা একা বের হওয়াটা পছন্দ করে না। তিথিকেও কখনো একা ছাড়েনি। মানুষটার চোখে ভালো মেয়ে হয়ে থাকার সর্বদা চেষ্টা করে এসেছে। এমনকি ওই লোকটার জন্যই নিজের লাইফস্টাইল পাল্টে একদম ভদ্র মেয়েতে রূপান্তরিত হয়েছে। অথচ মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল জ্যোতি। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় খেয়াল করল, আলো দু হাত বুকে ভাঁজ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? জ্যোতির কথার প্রত্যুত্তরে আলো বলল, কেন? আমার জায়গায় আধার স্যারকে বুঝি আশা করেছিলেন? ইউ আর রাইট। আমি আমার প্রিয় মানুষটিকেই মিস করছিলাম। আলো তাচ্ছিল্যের সুরে বলল, হয়েছে আপু। আর মিথ্যে নাটক করতে হবে না। আমি সবকিছু জেনে গিয়েছি। মানে? মানে এটাই যে, আধার স্যার আপনাকে মোটেও ভালোবাসে না। শুধু আপনাকে কেন, উনি কোনো মেয়েকেই লাভ করেন না। আপনি উনাকে পাওয়ার জন্য মিথ্যে কথা বলেছেন আমাকে। সবকিছু শুনে আমি যেন উনার জীবন থেকে চলে যাই। তখন আপনি আসতেন, রাইট? বাট আফসোস, সেটা আর হচ্ছে না। আধার স্যার না চাওয়া অবধি আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না। আর না আপনাকে উনার লাইফে আসতে দিব। আফটার অল, আপনি কেমন সেটা আমি এ টু জেড জেনে গিয়েছি। আলোর কথা শুনে জ্যোতি কিছুটা চমকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, দ্যাটস গ্রেট। ভালোই হয়েছে সবকিছু জেনে গিয়েছ। এখন চুপচাপ আধারের জীবন থেকে সরে যাও। আমি তাকে ভালোবাসি। উনি তো আর আপনাকে ভালোবাসে না। সো হোয়াট? আমার একার ভালোবাসাই যথেষ্ট। শুধু আমাদের মাঝখান থেকে চলে যাও। আমি চলে গেলেই কি আধার স্যার আপনাকে বিয়ে করবে? মম, মনে হয় না। উনার যদি আপনাকে বিয়ে করারই হতো, তাহলে প্রথমেই করতেন। সেটা আমরা বুঝে নিব। তোমাকে এত মাথা ঘামাতে হবে না। শুধু মাথা না, এই আলো পুরোটাই ঢুকে গেছে মাঝখানে। না চাইতেও মাইনকার চিপায় ফেসে গেছি। সেখানে আমি না ঘামলে আর কে ঘামবে বলুন তো? কি চাও তুমি? আমাকে আমার মতো থাকতে দিন। মানে তুমি বলতে চাচ্ছ, আধারকে ছাড়বে না? আমি কেন ছাড়ব আশ্চর্য। আমাকে দেখে কি আপনার 12 ভা তারই মনে হয়? উনার দরকার হলে উনি ছাড়ুক আমায়। আপনার আধার ভাইয়ের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। স্লার রসকহীন, কাঠখোট্টা একটা বদলোক। মুখে সামলে কথা বলো আলো। জ্যোতি ধমকে উঠল। আলো ভ্রু কুঁচকে ঝাঝাল কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে হাজারবার বকব, তাতে আপনার কি? কে হন আপনি? হো, এতই যদি ভালোবাসা, দরদ উতলে পড়ছে, তাহলে উনার কাছে গিয়ে ড্রামা করুন। আমাকে এসবের মধ্যে একটুও জড়াবেন না। এই আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য চিন্তা করতে করতে 2 কেজি ওজন কমে গেছে আমার। যেখানে আমি সবাইকে ডিপ্রেশনে ফেলি, সেখানে আপনার কথা শুনে আমি নিজেই ডিপ্রেশনে চলে গিয়েছি। শুধু শুধু দাদাজানের ওপর রাগ করেছি। সাথে স্যারের 14 গোষ্ঠীও ধুয়ে দিয়েছি। দুপুরে ঠিকমতো খাবার খাইনি। এমনকি রাতেও গলা দিয়ে খাবার নামছিল না। মাথা ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম। একদিকে আমি রছি আপনাদের জ্বালায়, আর আপনি বাহিরে ফিল্ডিং রছিলেন। বাহ, আপু বাহ, এক কথায় চমৎকার অভিনয় করেছেন। এতদিন জানতাম শুধু আমিই নাট্যবাজ। এখন দেখছি, আমার থেকেও 2 কাঠি ওপরে আপনি। কথাগুলো শুনে রেগে গেল জ্যোতি। চিল্লিয়ে বলল, আমি তোকে লাস্ট বার বলছি, আমার আধারের জীবন থেকে সরে যা। নয়তো। নয়তো কি? হ্যাঁ, কি করবেন? রে ফেলবো তোকে। কথা শুনে আলো শব্দ করে হেসে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলে উঠল, যাব না সরে, আমিও দেখি আপনি কি করেন। বলা শেষ হতেই আলোর বাম গালে থাপ্পড় এসে পড়ল। ইউ কিং। ব্যাস। জ্যোতির গালি শুনে মুহূর্তেই সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল আলোর। সে রক্তিম চোখে তাকিয়ে সপাটে চর বসিয়ে দিল জ্যোতির গালে। আর যাই হোক, তার গায়ে আজ পর্যন্ত কেউই হাত তুলেনি। সেখান একজন বাহিরের মেয়ে হয়ে কি না বিনাদোষে রল তাকে।
তাহলে সে কিভাবে ছেড়ে দিত? দিন শেষে সেও ভালো মেয়ে নয়। 10টা মা খেলেও 5টা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে জ্যোতি মা খেয়ে হতভম্ব হয়ে গেছে। সে একটু আশা করেনি আলো তাকে এইভাবে পাল্টা আঘাত করবে। তবে রাগে অপমানে শরীর জ্বলে যাচ্ছে। কত বড় সাহস! জ্যোতি তালুকদারের গায়ে হাত তুলেছে। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। আমার সাথে একদম লাগতে আসবেন না, নয়তো আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব। গা জ্বলে উঠল জ্যোতির। আলো নিজের গাল নেড়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ি বেয়ে নামতে চাইল। উদ্দেশ্য ছিল রান্নাঘরে গিয়ে নিজের নরম গালে বরফ ঘষাঘষি করবে। গালটা ভীষণ জ্বলছে, হয়তোবা সুন্দর গালে আঙ্গুলের ছাপ বসে গিয়েছে। আলো সিঁড়ির ধাপে পা রাখতেই জ্যোতি চট করে ল্যাংমা রল। হুট করে, একদম হুট করে ঘটনাটি ঘটে যায়। ফলস্বরূপ অনাকাঙ্ক্ষিত ধাক্কায় নিজের ব্যালেন্স সামলাতে না পেরে হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে পড়ে গেল আলো। কোমরে ও পায়ে অনেকটাই ব্যথা পায়, এমনকি ভয়ে সেন্সলেসও হয়ে যায়। সোবহান খান ও তাহমিনা খান তখনই মেয়েটাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঝরাতে ফিরে এসেছে। কারণ আলো হাসপাতালে থাকতে মোটেও পছন্দ করে না। তীব্র ফিনাইলের গন্ধে দমটা বন্ধ হয়ে যায়। সোবহান খান জ্যোতির কাজে এতটাই রেগে গিয়েছিলেন যে ওই রাতের বেলাতেই মেয়েটাকে বের করে দেন। সাথে কিছু কড়া কথাও শুনিয়ে দেয়। তাহমিনা খান জ্যোতির পক্ষে ছিল, এটা নিয়েও ঝামেলা হয়। এতে সোবহান খান আরও রেগে যান। ছোট বৌমাকেও কিছু কথা শুনিয়ে দেন। পরিস্থিতি অস্বাভাবিক দেখে চুপ করে যায় তাহমিনা খান। বাড়ির গাড়ি ও ড্রাইভার দিয়ে জ্যোতিকে তার কাজিনের বাড়িতে পাঠিয়ে দেয়। বর্তমান সবকিছু শুনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল আধার। চোখে মুখে বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। চেহারা দেখে বোঝা মুশকিল মনের ভেতর কি চলছে। কিছু সময় থমমি রে দাঁড়িয়ে থেকে উল্টো ঘুরে বাড়ির ভেতর যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বৌমার বোনের বড় মেয়েকে যেন এই বাড়িতে আর কোনোদিন না দেখি দাদাজান। অন্যথায় পরের থাপ্পড়টা কিন্তু আমার হাত থেকেই পড়বে। চলবে।